আমি মূলত চাকরিতে যখন ভর্তি হই তখন 2008 সালের শেষের দিকে, যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল আপনারা জানেন। ওখানে বেশ কয়েকটা ব্যাচ তখন ভর্তি হয়েছিল, দুর্নীতি তখন একেবারেই প্রায় শূন্যের কোঠায় নেমে আসছিল। আমরা আসলে ওই মে ব্যাচ, একদম তত্ত্বাবধায়কের শেষ ব্যাচ, আমরা আসলে ভর্তি হয়েছিলাম নিজেদের মেধা দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে। যখন চাকরিতে ভর্তি হয়ে আমরা আসলে ট্রেনিং সেন্টার থেকে যখন জেলে আসি তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আসলে আওয়ামী লীগের ওই তখন থেকেই আসলে আওয়ামী লীগের অপকর্ম কুকর্ম দেখতে দেখতেই আসলে আমাদের চাকরির সময়টা পার হয়েছে। আমরা অন্য কোনো সরকারকে আসলে দেখার সুযোগ হয় নাই। তো এই অপকর্মগুলো যখন দেখতেছিলাম, আমরা তো আসলে কোনো দলের ছিলাম না, আমরা একটা এলিট একটা ছিলাম, ফোর্স ছিলাম তখন। তো মূলত আসলে এদের অপকর্মের কারণেই আসলে আস্তে আস্তে এদের প্রতি আমার বিরক্তের তৈরি হয়ে যায়। এবং চাকরি শেষ করে আমি রাজবাড়ী জেলায় চাকরি শেষ করে যখন গোপালগঞ্জে আমার পোস্টিং হয়, তখন গোপালগঞ্জ থেকে র্যাবে আসার সুযোগ হয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। র্যাব 10-এ যাত্রাবাড়িতে আমি 2.5 বছরের মতো কর্মরত ছিলাম। তখন আবরার ফাহাদ ভাই শহীদ হয় ছাত্রলীগের হাতে। এটা আসলে আমাকে খুব বেশি দাগ কাটে। এই যে আমি আজকে একটু বিপ্লবী, যেটাই দেখতেছেন বিপ্লবী বলতে পারেন, কিংবা সামনের সারিতে থাকা একজন প্রতিবাদী বলতে পারেন। আসলে আবরার ফাহাদ ভাই হলো আমার মূলত অনুপ্রেরণা। আর সেখান থেকে আমি একটু লেখালেখি বেশি করতে থাকি এবং অ্যাক্টিভিটি বেশি দেখাতে থাকি, যার কারণে কি হয় যে বেনজির তৎকালীন র্যাবের মহাপরিচালক, ওনার নজরে চলে আসে বিষয়টা। উনি আমাকে সাথে সাথে র্যাব থেকে বের করে আবার গোপালগঞ্জে নিয়ে যায়। গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় আমাকে পোস্টিং করে। আসলে আমি তখনই বুঝতে পারছিলাম যে আসলে চাকরিতে মনে হয় আমার আর বেশি দিন থাকা হবে না। কোটালীপাড়া থানায় একটা জুয়ার খবরে আমাকে পাঠানো হয়, ওসি স্যার আমাকে ওখানে পাঠায়। আমি জিডিতে আউট হয়ে যাই। আপনারা জানেন যে পুলিশের বেশ কিছু নিয়ম আছে। আমি জিডি আউট হই। জিডি আউট হয়ে ওখানে আমি আমার ড্রাইভার, মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল তাকেও নিয়ে যাই সাথে করে। ঘটনাস্থলে যখন যাই, একটা বাজার ছিল, ওখানে বাজারে যা পৌঁছানোর সাথে সাথে কেউ একজন যারা জুয়া খেলতেছিল তাদেরকে বলে যে পুলিশ আসছে। তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এবং একজন গাছের সাথে লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে পড়ে থাকে। আমি ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন লোককে নিয়ে যাই ঘটনাস্থলে এবং ওই আহত ব্যক্তিটাকে হসপিটালে ভর্তি করি। পরের দিন শুনি যে উনি মারা গেছে। ওই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়, ওই মামলায় আমাকে আসলে আসামি করা হয়। এটা কি আসলে পরিকল্পিত ছিল কিনা? আসলে পরিকল্পিত ছিল না। আসলে আমার মনে হয় যে এই ঘটনাটাকে আটকাইয়ে আমাকে আসলে পরবর্তীতে পরিকল্পনা হয়েছে। ওইটা আসলে ভাগ্যে ছিল আমার ওরকম। ওই ব্যক্তিটা যে মারা যাবে এরকম আসলে আমরাও জানতাম না। ওখানে আমি যাব, আমি গিয়ে বিপদে পড়বো, এটাও আসলে আমরা জানতাম না। পরিকল্পনাটা করা হয়েছে পরবর্তীতে, যখন ও মারা যায় তখন বাদীকে পুলিশ বাড়ি থেকে তুলে এনে মামলা নেয় এবং আমাকে সাথে সাথে গ্রেপ্তার দেখানো হয়। এবং আমি গ্রেপ্তারের আগেই জানতে পারি যে তৎকালীন যে উপজেলা চেয়ারম্যান ছিল, হিন্দু এবং বেশ প্রভাবশালী একজন উপজেলা চেয়ারম্যান ছিল, উনি আসলে ওই প্রধানমন্ত্রী থেকে একটা নির্দেশনা পাইছেন যেন এই মামলায় আমাকে কোনোভাবেই জামিন না দেওয়া হয়, এই মামলায় যেন আমাকে ফাঁসি দেওয়া হয়। যার কারণে কি হয়, তখন আমার তৎকালীন সময় 2020 সালে সারা বাংলাদেশ ফাঁসির দাবিতে উত্তাল হয়ে যায়। আপনার ফাঁসির দাবি? আমার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে যায়। আমি হাইকোর্টে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, হাইকোর্ট আমাকে 4 মাসের ভিতর জামিন দিয়ে দেয়। যে মারা গেছিল ওনার নাম ছিল নিখিল। ওনার নাম ছিল নিখিল। ওই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটা তখন ব্যবহার করছে। এবং এটা আসলে শেখ হাসিনা এবং শেখ হাসিনার কাছে মূলত যে নিউজটা যায় এটা দেয় হলো উপজেলা চেয়ারম্যান। উনিও হিন্দু ছিলেন, আর মারা গেছে যেহেতু হিন্দু, তৎকালীন সময় ওই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটা খুব চলতেছিল, যেটা আমার উপর ব্যবহার করা হয়। এবং আমাকে চাকরি থেকে যখন বের করা হয় তখন জামাত শিবির ট্যাগ দিয়ে আমাকে চাকরি থেকে বের করা হয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.